যারা 2025 মাধ্যমিক দেবে, অর্থাৎ এখন যারা ক্লাস 10-এ পড়ছো, তাদের তো সামনে টেস্ট পরীক্ষা, 2025-এ গিয়ে এই মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা। টেস্ট এবং ফাইনাল এই দুটি পরীক্ষার জন্য জিওগ্রাফির তোমাদের বিভাগ 5 দাগের যে 5.1 এবং 5.2 মিলিয়ে প্রাকৃতিক আঞ্চলিক থেকে 4টি 5 মার্কসের আনসার করতে হয়, তার সাজেশন পাবে এখানে। কোন কোন প্রশ্নগুলো করে গেলে তোমার 100% কমন হবে তা কিন্তু আজকে জানিয়ে দেব। বিগত বছরগুলোর মতন 2025 মাধ্যমিকের জন্য আমি সাজেশন দেওয়া স্টার্ট করেছি, তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম নতুন নতুন ভিডিও পেতে, সাজেশনের ভিডিও পেতে খুব সুবিধা হবে। তাছাড়া আমার তরফ থেকে অনুরোধ, বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করে দাও, তাহলে তোমার সেই বন্ধুটিও উপকৃত হবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় 2024 বিভাগের 5 দাগে প্রাকৃতিক ভূগোল থেকে, অর্থাৎ 5.1-এ যে 4টি প্রশ্ন দেয়, দুটির আনসার করতে হয়। তোমাদের 3টি চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, অর্থাৎ তোমরা যাকে বলো নদী, হিমবাহ, বায়ু। দ্বিতীয় চ্যাপ্টার বায়ুমণ্ডল, তৃতীয় চ্যাপ্টার বাড়িমণ্ডল। এই 3টি চ্যাপ্টার থেকে মোট 4টি প্রশ্ন করা হয় প্রাকৃতিক ভূগোল, দুটির আনসার করতে হয়। 5 × 2 = 10। সেখানে 5.1.1 4টি প্রশ্ন, তার 5.1.1 প্রশ্নটি থাকে প্রথম চ্যাপ্টার থেকে, অর্থাৎ নদী, হিমবাহ, বায়ু। সেখান থেকে গত বছর এসেছিল বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। আর শেষের প্রশ্নটি এখানে 5.1.4 থাকে তৃতীয় অধ্যায় থেকে। সেখানে তৃতীয় অধ্যায় কি তোমাদের বাড়িমণ্ডল। সেখানে কি এসেছিল, পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো। আর মাঝখানে দুটি প্রশ্ন, অর্থাৎ 5.1.2 5.1.3 এই দুটি প্রশ্ন থাকে বায়ুমণ্ডল থেকে। সেখান থেকে কি এসেছিল, 5.1.2 এসেছিল পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। আর 5.1.3 এসেছিল ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে প্রাকৃতিক ভূগোল 3টি চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো 2024 এসেছে, এই প্রশ্নগুলো এত সময় যা বললাম বাদ দিয়ে যাও। আমি যে সাজেশনটা দিচ্ছি এই প্রাকৃতিক ভূগোল থেকে, সেটা এখন লিখে নাও। তারপরে আমরা চলে যাব আঞ্চলিক ভূগোল পাঠে। তাহলে এখন 2025 যারা মাধ্যমিক তাদের টেস্ট এবং ফাইনালের জন্য সাজেশন, সেই জায়গা থেকে আমি অবভিয়াসলি বলবো প্রথম চ্যাপ্টার থেকে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো করলে তোমার একটা প্রশ্ন কমন হয়ে যাবে। সেটা হচ্ছে 5.1.1 নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নগুলো যদি তুমি করো তাহলে 5.1.1 একদম টোটালটাই কমন পাবে। তবে যাদের এটা লোড হবে তাদের জন্য আমি দুটো স্টার মেরে দিচ্ছি। নদীর সঞ্চয় কার্য আর হিমবাহের ক্ষয় সঞ্চয়, এই 3টি প্রশ্নের উপর স্টার দিয়ে রাখো। আর যারা তারপরেও পারবে তাহলে সেখানে হিমবাহ ও জলধারাটা একটু করে রাখার চেষ্টা করো। এই যে প্রশ্ন বললাম প্রাকৃতিক ভূগোলের ফার্স্ট চ্যাপ্টার। এবার চলে যাব তৃতীয় চ্যাপ্টার বাড়িমণ্ডল থেকে। সেই বাড়িমণ্ডল থেকে 3টি প্রশ্ন করতে বলবে, একটা কমন হয়ে যাবে। সেটা কত দাগ, 5.1.4 পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব, এটা এসেছিল 2024। তাই সমুদ্র স্রোতের কারণ তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও বড় ইম্পর্টেন্ট জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ আলোচনা করো। জোয়ার ভাটার প্রভাব লেখো। আর করবে কি, সমুদ্র স্রোতের কারণ লেখো। এই 3টি প্রশ্ন করলে তুমি 5.1.4 কমন পেয়ে যাচ্ছ। এবার আসবো বায়ুমণ্ডল, অর্থাৎ 5.1.2 এবং 5.1.3 এই দুটি প্রশ্ন কমন পেতে গেলে তোমাকে দ্বিতীয় চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো করতে হবে। বায়ুমণ্ডল থেকে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট বায়ু উষ্ণতার তারতম্যের 3টি কারণ লেখো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি করবে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বিভাগের সংক্ষিপ্ত পরিচয়, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া করবে এই চ্যাপ্টার থেকে
তাপমাত্রা বা উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগ করে যে কোনো দুই প্রকারের সংক্ষিপ্ত পরিচয়। এখান থেকে তুমি করবে পৃথিবীর নিয়ত বায়ু সংক্ষিপ্ত পরিচয়। এখান থেকে তুমি করবে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে করবে নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক লেখো। এখান থেকে তুমি করবে নিরক্ষীয় জলবায়ু, তুন্দ্রা জলবায়ু, মৌসুমী জলবায়ু বৈশিষ্ট্য ও অবস্থান আলোচনা করো। এই প্রশ্নগুলোর সঙ্গে যদি পারো তাহলে অবশ্যই করবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। এই হচ্ছে তোমাদের প্রাকৃতিক ভূগোল। এখান থেকে আমি 4টি প্রশ্ন বলছি পুরো প্রাকৃতিক ভূগোল নিয়ে, সেই 4টি প্রশ্ন একদম বাদ দেবে না। জোয়ার ভাটা সৃষ্টির কারণ একদম বাদ দেবে না। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় একদম বাদ দেবে না। হিমবাহের ক্ষয়, সঞ্চয় এবং জলধারা এই 3টে করলে একটা কমন পাওয়ার চান্সেস খুবই রয়েছে। তো এই প্রশ্নগুলো একদম বাদ দেওয়ার চেষ্টা করো না। ক্লিয়ার? এছাড়া যদি তুমি মনে করো বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে তার সংক্ষিপ্ত পরিচয়, অবভিয়াসলি এখান থেকে করে যাবে। এবার আমরা যাব আঞ্চলিক ভূগোলে। আঞ্চলিক ভূগোলে তোমাদের দুটো পার্ট, একটা প্রাকৃতিক পার্ট, একটা অর্থনৈতিক পার্ট। প্রাকৃতিক পার্ট থেকে 2টি প্রশ্ন হয়, অর্থনৈতিক পার্ট থেকে 2টি প্রশ্ন হয়, কিন্তু কোনো কোনো বছর প্রাকৃতিক পার্ট থেকে 1টি, অর্থনৈতিক পার্ট থেকে 3টি প্রশ্ন হয়। তাই আমি সবার আগে 2024-এ আঞ্চলিক ভূগোলের যে প্রশ্নগুলো এসে গেছে সেটাকে বলে দিই। সেখানে কিন্তু 1টি প্রশ্ন প্রাকৃতিক পার্ট থেকে করা হয়েছিল, অর্থাৎ প্রশাসনিক বিভাগ থেকে স্বাভাবিক উদ্ভিদ এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে। আর 3টি প্রশ্ন করা হয়েছিল অর্থনৈতিক ভূগোল, অর্থাৎ উৎপন্ন ফসল থেকে একদম যোগাযোগ ব্যবস্থা পর্যন্ত। আমি সেখানে কোন প্রশ্নগুলো এসেছিল 2024 আগে বলে দিচ্ছি, শুনে নাও, সেগুলো বাদ দেবে। 5.2.1 এসেছিল ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য ও ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। 5.2.2 এসেছিল ভারতে ইক্কু চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো। 5.2.3 এসেছিল ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ লেখো। 5.2.4 এসেছিল ভারতের পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্ব লেখো। এখান থেকে আমি প্রথমে অর্থনৈতিক ভূগোল বলবো, কারণ সেখান থেকে 2টো তো আসবেই, গুড লাক হলে সেখানে 3টেও আসতে পারে। তাই প্রথমে আমি উৎপন্ন ফসল থেকে বলছি, ইক্কু বাদে বাদ বাকি ফসলগুলো ভালো করে করে যাবে, অনুকূল পরিবেশ একটা পাবে। তবে খুব ইম্পর্টেন্ট চা কফি ভীষণ ভীষণ করে ইম্পর্টেন্ট দিচ্ছি। এছাড়া পরের চ্যাপ্টার যদি আমরা শিল্প চ্যাপ্টারে যাই, তাহলে সেই শিল্প চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন দেব পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ, ভীষণ ইম্পর্টেন্ট। ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ, ভীষণ ইম্পর্টেন্ট। পশ্চিম ভারতে পেট্রোরাসায়ন শিল্পের উন্নতির কারণ, ভীষণ ইম্পর্টেন্ট। এই 3টে প্রশ্ন একদম ছাড়ার চেষ্টা করবে না শিল্প থেকে। এবার যদি আমরা জনসংখ্যা যাই, তাহলে সেখান থেকে আমরা করতে পারবো এবং করতেই হবে, কোনো রকম বাদ দেবে না। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো। এরপর আমরা ওখান থেকে করব একটুখানি ভারতের নগর গড়ে ওঠার প্রধান 5টি কারণ লেখো। এরপর আমরা যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য পার্ট থেকে অর্থনৈতিক ভূগোল থেকে রাখছি, খুব ইম্পর্টেন্ট, ভারতের নগরায়নের সমস্যা লেখো। কোনো রকম নগরায়নের সমস্যা বাদ দেওয়ার চেষ্টা করবে না। এছাড়া আর এখান থেকে তেমন প্রশ্ন তোমাকে করতে হবে না। তবে আমি আরেকটুখানি দেখে নিয়ে তোমাকে বলছি যে আর কোনো প্রশ্ন এখান থেকে করতে হবে কি হবে না। হ্যাঁ, একটা প্রশ্ন তোমরা একটুখানি করো, সেটা হচ্ছে ভারতের মোটর গাড়ি নির্মাণের শিল্পের উন্নতির কারণ লেখো। এছাড়া আঞ্চলিক ভূগোল থেকে করতে হবে না, স্টার দিয়ে নাও আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক পার্ট, অর্থাৎ শেষের 3টি কিংবা শেষের 2টি পাওয়ার জন্য তোমাকে 2টি করতে হবে। অর্থনৈতিক পার্ট করে গেলেই কমপ্লিট। সেখানে তুমি পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ ইম্পর্টেন্ট দাও, চা কপিতে ইম্পর্টেন্ট দাও, আর অবভিয়াসলি নগরায়নের সমস্যাতে ইম্পর্টেন্ট দাও। সেখান থেকে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ ভীষণ ইম্পর্টেন্স দাও। এবার আসছি প্রাকৃতিক পার্ট, অর্থাৎ আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক পার্ট থেকে কোন প্রশ্নগুলো তোমাকে করতে হচ্ছে। গত বছর এসেছিল স্বাভাবিক উদ্ভিদ থেকে। এবারের আমরা যেগুলো রাখছি সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটি, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূল সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে রাখছি দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর ভারতের হিমালয় পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। এখান থেকে রাখছি ভারতের উপকূল সমভূমির ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে রাখছি উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। এখান থেকে রাখছি ভারতের মৃত্তিকা শ্রেণী বিভাগ করে যে কোনো 2 প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও।
এছাড়া এখান থেকে রাখছি ভারতের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব কতখানি, ভীষণ ইম্পর্টেন্ট। আর ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি কি, সংক্ষিপ্ত পরিচয় দাও। এই হচ্ছে তোমাদের আঞ্চলিক ভূগোল, অর্থনৈতিক, প্রাকৃতিক পাঠ। সেই প্রাকৃতিক পাঠে ইম্পর্টেন্ট দিয়ে নাও, সেটা হচ্ছে পূর্ব ও পশ্চিম উপকূল সমভূমির পার্থক্য, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক, আর উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য বা তুলনা। এই প্রশ্নগুলো 2025-এর মাধ্যমিক ক্যান্ডিডেটসদের জন্য টেস্ট এবং ফাইনালের জন্য একেবারে হাতে গোনা কমন, কোনো রকম সমস্যা হবে না। এখান থেকে সব প্রশ্নগুলো পাবে এবং তুমি এই প্রশ্নগুলো খাতায় তুলে কোন প্রশ্নগুলো এখনো রেডি করা হয়নি সেগুলো রেডি করে নাও। কোনো যদি হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও, কিংবা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তো আজকের মতো এ পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই মন দিয়ে পড়াশোনা করো।